ভয়ের কথার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের ভয়ের কথার নতুন শিহরণ জাগানো ভয়ের গল্প। ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তার নাম সাখাওয়াত হোসেন। আমার জানা মতে তিনি বর্তমানে প্রবাস জীবনে আছেন। রিসেন্টলি আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সক্ষম হইনি। কারণ তিনি যখন ঘটনাটি আমাদেরকে দিয়েছেন তখন তিনি আমাকে মেসেঞ্জারে দিয়েছিলেন, আর ওনার কাছ থেকে আরও পরবর্তীতে আমি জানতে পারি কথা বলার মাধ্যমে। তবে এখন আর ওটা সম্পূর্ণ করে নতুন কোনো তথ্য আমি আসলে জানি না, আর জানলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। ঘটনাটি ওনার এক দাদির সাথে, ওনার আপন দাদি না, ওনার চাচাতো দাদি। প্রথমে যখন আমি ঘটনাটি শেয়ার করেছিলাম তখন আপন দাদি মনে করেছিলাম আমি, পরে জানতে পারি আসলে তিনি ছিলেন তার চাচাতো দাদি। ওই এলাকা যে জায়গাটা সেটা হচ্ছে যে ফরিদপুর জেলার আফাডাঙ্গা উপজেলার সরাইল নামক একটি জায়গা। আর ওই গ্রামে যিনি ওনার যে চাচাতো দাদা, সঙ্গত কারণে তার নামটি বলা যাবে না। আর প্রথম যখন বলি তখন কিন্তু আমি নামটি বলিনি, কারণ সে নিষেধ ছিল, এখনও বলা যাচ্ছে না। ওনারা স্থানীয়ভাবে খুব জনপ্রিয় একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন, আর ওই মেলাটির নাম হচ্ছে কাটাঘরের মেলা। আর ওই মেলায় ওনারা বিভিন্ন ছোটোখাটো জিনিস কেনেন। কিনতে কিনতে হঠাৎ করে সাখাওয়াত ভাইয়ের ওই দাদি, উনি ওনার দাদার কাছে বলেন যে আমাদের ঘরে তো কোনো ভালো আয়না নেই, একটা আয়না দরকার। এখন ওনারা চিন্তা করেন তাহলে তো একটা ভালো আয়না কিনতেই হয়, তাহলে আয়না কিনি। এই চিন্তা করে ওনারা মেলা ঘুরছেন, চারিদিক দিয়ে ঘুরছেন, কিন্তু মনের মতো করে কোনো ভালো আয়না পাচ্ছেন না। তো এরকম ঘুরতে ঘুরতে মেলার একটা প্রান্তে এসে দেখলেন যে একজন মাথায় জট রয়েছে, দাড়িতেও জট রয়েছে, প্রায় 60-70 বছর বয়স। এরকম একজন মানুষ, উনি বিভিন্ন পুরাতন খেলনা সামগ্রী বিক্রি করছেন। এর মধ্যে মিডিয়াম সাইজের একটা কাঠের আয়না রয়েছে, মানে ফ্রেম কাঠের আর মাঝখানে কাচ। তো ওই সময় বেলজিয়ামের যে কাচ আমরা বলি, বেলজিয়ামের গ্লাস, তো বেলজিয়ামের কাচ খুবই জনপ্রিয় ছিল, আর ওই বেলজিয়ামের আয়নাগুলো খুবই জনপ্রিয় ছিল। তো দোকানদার বলছেন, আরে নিয়ে যান বেলজিয়ামের কাচের আয়না, আর কাচের ফ্রেমটাও নিয়ে যান। তখন তারা চিন্তা করছেন যে হ্যাঁ, বেলজিয়ামের কাচ হলে কি আর এখানে বিক্রি হতে আসতো? তখন ওনারা তারপরও কৌতূহলী হয়ে ওনারা ওখানে যান। যাওয়ার পরে দেখেন যে সত্যিই তারা সুন্দর একটা কাঠের ফ্রেম, মিডিয়াম সাইজের চমৎকার একটা আয়না। ওনারা ভেবেছিলেন এটার অনেক দাম হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অল্প দামাদামি করেই খুব সাশ্রয়ী মূল্যেই ওই আয়নাটি সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি কিনে নেন। এবং ওই যে দোকানদার, উনি খুব বেশি মোটামুটি দাম করেননি, কম দামে জিনিসটি পেয়ে তারা খুশি হন এবং ওনারা বাড়িতে নিয়ে চলে আসেন। এটি ছিল ঘটনার প্রথম অংশ। মানে এই ঘটনাটি একটি আয়না কেন্দ্রিক ঘটনা। আর এই ঘটনাটির শুরুর যে উৎস সেটা আমাদের জানার প্রয়োজন আছে, যে আয়না কেন্দ্রিক যেহেতু ঘটনা, আয়নাটি কোথা থেকে এলো। এজন্যই মূলত এই ঘটনাটি একটু ডিটেলসে বিস্তৃত করলাম আর কি। তো ওনারা বাসায় আয়না নিয়ে আসেন। প্রথম কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল। কোনো এক শুক্রবার দুপুরবেলা ওই গ্রামে একটি দাওয়াত ছিল ওই পরিবারের। তো দাওয়াত তো সবাই যাবে। এখন সাখাওয়াত হোসেন ভাইয়ের দাদা, উনিও তার স্ত্রী মানে সাখাওয়াত ভাইয়ের দাদিকে নিয়ে যাবেন। তখন স্ত্রী বলছেন ঠিক আছে, আমি একটু রেডি হয়ে আসি, মানে একটু সাজুগুজু করবেন আর কি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাবে। তো সকালবেলা দাদি যখন বের হচ্ছেন না, কিছু সময় পার হয়ে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে এমন হাস্যরস সৃষ্টি হয় যে এমন একটা অবস্থা, সবাই বলে যে দেখো 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 নতুন বউয়ের কাণ্ড।
দেখো। তখন বলে যে, কি ব্যাপার, কি হলো? নতুন বইয়ের কাণ্ড মানে কি করলাম আমি? তখন সবাই হাসছে। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু সাইডে নিয়ে তার ওয়াইফকে বললে যে, তুমি টিপ কোথায় পড়েছ? তখন উনি বলেন, কেন টিপ কোথায় পড়ে মানুষ? কপালে। তোমার টিপ কি কপালে আছে? হ্যাঁ, আমার তো কপালেই আছে। তখন পরিবারের অন্য একজন সদস্য বলেন যে, আয়না নিয়ে আসো, নিয়ে দেখো। তখন অন্য একটি ঘর থেকে ছোট্ট একটি আয়না আনা হয়। তখন বলে যে, দেখো তোমার টিপ কোথায়? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি আয়নার ওনার নিজের চেহারা দেখে বলেন, এবং তিনি দেখতে পান টিপটা থুতনিতে লাগানো। তিনি বলেন যে, এটা কি হলো? আমি তো কপালেই লাগালাম। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু রাগান্বিত হন এবং বকাঝকা করেন। কপালে যদি লাগাবে তাহলে থুতনিতে আসলো কিভাবে? হ্যাঁ, তো যাই হোক, তখন দাদির মন খারাপ হয়, কিন্তু তার দাদি আসলে বুঝতে পারছিলেন না যে লাগালাম কপালে, কিন্তু এটা থুতনিতে গেল কিভাবে। যাই হোক, এইভাবেই দাওয়াতে চলে যান, দাওয়াত খেয়ে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আরও একটি ঘটনা। এই কয়েকদিন পর বলতে ঠিক পরের সপ্তাহে ওনাদের আর একটা আত্মীয়র বাড়িতে দাওয়াত ছিল। তো সেই বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আমরা তো দেখি যে সন্ধ্যার পরে সাধারণত দাওয়াতের অনুষ্ঠানগুলো হয়, কিন্তু এখনও গ্রামে কিন্তু সন্ধ্যার পরে না, দুপুর বেলাতেই খাওয়া দাওয়ার আয়োজনগুলো করা হয়। এখন সাখাওয়াত ভাইয়ের দাদি সেজেগুজে বের হয়েছেন। তখন পরিবারের অন্য সদস্যরা অট্ট হাসিতে হেসে পড়ে। দেখো দেখো দেখো, বইয়ের কাণ্ড দেখো, পুরো কপালের কি অবস্থা। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা ওনার স্ত্রীর দিকে তাকিয়ে মেজাজ গরম হয়ে যায়। তখন বলে যে, কপালের লাল এগুলো কি খুঁজছো? হ্যাঁ, তখন তার স্ত্রী বলে, কপালে তো লাল কিছু ঘষিনি। বলে যে, তুমি লিপস্টিক কোথায় দিয়েছ? কেন, ঠোঁটে? লিপস্টিক আবার কোথায় দেয়? তখন সাখাওয়াত ভাইয়ের দাদা বলেন, একটা আয়না নিয়ে আসো। পরিবারের অন্য সদস্যরা অন্য ঘর থেকে একটা ছোট্ট আয়না নিয়ে আসে। বলে, দেখো তোমার লিপস্টিক কোথায় দিয়েছো তুমি? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি দেখে আসলে তিনি লিপস্টিক ঠোঁটে না, কপালে ঘষেছেন। পরের 2 সপ্তাহ পর এই কি ধরনের ঘটনা ঘটতে থাকে। তখন পরিবারের সদস্যরা প্রথম থেকে হাসাহাসি করলেও তাদের মনে একটা ধারণা সৃষ্টি হয় যে এই বইয়ের মাথায় সমস্যা রয়েছে, মানে তিনি পাগল হয়ে গেছেন। ওই মেয়ের বাবা মা ছেলেপক্ষকে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে। তথ্য গোপন করার অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে, এই চিন্তা সবাই করছে। সেই চিন্তা থেকেই সাখাওয়াত ভাইয়ের দাদি, পরিবারে যারা আছেন তার বাবা মা, বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর তাদেরকে বলা হয় যে, আরে তোমাদের মেয়ে তো পাগল, তোমরা এই পাগলা মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছে তথ্য গোপন করে। এখন তারা বলেন, আরে না না না, কি যে কোন, মেয়ে পাগল হবে কেন? আপনাদের কোথাও মনে হচ্ছে একটা ভুল হচ্ছে বিআই সাহেব। তখন তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরে যে, আপনার মেয়ে কপালে টিপ লাগায়, থুতনিতে লিপস্টিক লাগায় কপালে, এটা কি পাগলামির লক্ষণ না? তখন এই কথা শুনে তারা অবাক হয়। তখন তারা মেয়েদেরকে জিজ্ঞেস করে, তাদের ঘটনা কি সত্য? হ্যাঁ? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি বলেন, হ্যাঁ, ঘটনা সত্য। তখন বলে যে, তুমি এই কাজটা করেছো কেন? আমি আমি যখন আয়নায় নিজের ফেস দেখছিলাম, তখন তো আমি ঠিকই টিপ কপালে লাগাইছিলাম, কিন্তু লিপস্টিক আমি কপালে লাগিয়েছি এরকম নয়, আমি ঠোঁটে লাগিয়েছিলাম। কিন্তু পরে দেখি সেটা আমার কপালে নাই, টিপ চলে গেছে থুতনিতে, লিপস্টিক চলে গেছে কপালে। পরবর্তীতে আর একদিন দেখা গেল যে লিপস্টিক কপালে। এটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু তার এই যুক্তিগুলো গ্রহণযোগ্য হয় না।
পরিবারের সদস্যরা অনেকে দেখা যায় যে অনেক কষ্ট করে, তার বিশেষ করে দাদির পরিবারের লোকেরা অনেক বুঝিয়ে সুজিয়ে তার শ্বশুরবাড়ির লোকদেরকে বলে যান যে পরবর্তীতে এমন হলে তারা তাদের মেয়েকে ফেরত নিয়ে যাবেন, এরকম শর্ত সাপেক্ষে বুঝিয়ে রেখে যান। যাই হোক, সাকওয়াত ভাইয়ের দাদিও বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায়। এর কয়েকদিন পর ঘটে আরও একটি ভয়ানক ঘটনা। সাকওয়াত ভাইয়ের দাদি ঘুমোতে যাওয়ার আগে উনি ওনার ঘরের ওই আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলেন। চুল যখন আঁচড়াচ্ছেন তখন আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ একটা বিষয় খেয়াল করেন। উনি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলেন তখন চিরুনিটা মাথার উপর থেকে নিচ দিকে যাচ্ছে না, সেটি মাথার উপরে যাচ্ছে। উনি খেয়াল করলেন যে আয়নার মধ্যে তার অবয়ব যেটি রয়েছে, যেটা দেখা যাচ্ছে, সেখানে তিনি লক্ষ্য করছেন যে এই চিরুনিটি ঠিক নিচ থেকে উপরের দিকে আসছে, মানে এটা সম্পূর্ণ উল্টোভাবে আঁচড়ানো। আমরা সাধারণত কি করি যে চিরুনি দিয়ে মাথার উপর থেকে চুল যদি বড় হয় নিচ দিকে আঁচড়ায়, এমনটাই কি স্বাভাবিক না? আমরা কি কাউকে কখনো দেখেছি যে চিরুনি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে? বিশেষ করে মেয়েরা চুল আঁচড়ানোর সময় এমনটা কিন্তু হয় না, কিন্তু উনি আয়নাতে সেটি দেখতে পাচ্ছিলেন। উনি কি করলেন? চুল আঁচড়ানো থামিয়ে দিলেন। কি ব্যাপার, আমি কি দেখছি এটা? কিন্তু তিনি যখন চুল আঁচড়ানো থামিয়ে দিয়েছেন তখন আয়নার ভেতরকার ওই অবয়বটা কিন্তু ঠিক একই রকমভাবে চিরুনি দিয়ে চুল নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার এটি চলতে থাকে। যখন তার দাদি অবাক হয়ে এবং ভয়ার্ত চোখে আয়নার দিকে ভালো করে তাকান, দেখেন যে আসলে আয়নার মধ্যে যাকে দেখা যাচ্ছে সেটা সে। এমন একটা সময় হঠাৎ উনি দেখেন আয়নার ভেতরে যে অবয়বটি তিনি দেখছেন, মনে হচ্ছে এই অবয়বটি খুব কাছাকাছি নিজের মাথাকে নিয়ে আসছে, মানে আয়নার উপরের অংশের দিকে নিজের মাথাকে নিয়ে আসছে। যেমন আমরা ঠিক নিজের মাথাকে আয়নার দিকে কাছে নিয়ে যাই, ঠিক যেমনটা লাগে। মনে হচ্ছে ভেতরে ঠিক যতটুকু দূরে ওই অবয়ব দেখা যাচ্ছে, অবয়বটা আরো কাছে চলে আসে। এই দৃশ্য দেখার পর উনি চিৎকার দিকে 8টা কি 8:30 তখন রাত, অনেক রাত হলেও ওই পরিবারের সদস্যরা তখনও জেগেছিলেন। আর ওনারা অনেক সময় ওই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সালিশে যেতেন। মান্যগণ্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় সালিশে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো অনেক সময় দেখা যেত যে সালিশ থেকে আসতে দেরি হয়ে যেত, আবার অনেক সময় দেখা যেত যে গ্রামে কোথাও কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে ওনাদেরকে বলার জন্য লোক আসতো, বাড়ির উঠোনে বসে গল্প করত, যার কারণে আসলে অন্যান্য পরিবার বা আশেপাশের ঘরবাড়ির লোকজন ঘুমিয়ে গেলেও তারা একটু দেরিতে ঘুমাতেন। রাত 8টা 8:30টার দিকে যখন এই ঘটনা ঘটে, উনি যখন চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে আসেন, তখন গ্রামের অন্য বাড়ির লোকজনও ছিল সেখানে। তিনি চিৎকার করে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তখন সবাই বলে, কি হয়েছে? তখন তিনি বলেন আয়নার মধ্যে তিনি ভূত দেখেছেন। এই কথা শোনার সাথে সাথে ওই যে অন্য বাড়ির লোকজন যারা ছিল তারা হেসে দেয়, আর এতে করে ওই পরিবারের সদস্যরা খুবই অপমানিত বোধ করেন। সকালবেলা দাদির এই কথা শুনে তার হাজবেন্ড ঘরের মধ্যে যায়, গিয়ে দেখেন আয়নাতে কিছুই নেই, সব কিছুই স্বাভাবিক। তার এরকম পাগলামি মার্কা আচরণে পরিবারের সদস্যরা খুবই মনক্ষুণ্ণ হয়। এর মধ্যে
দেখা যায় আরেকটা ঘটনা। সেটি হচ্ছে যে ওনার মাথাটা স্বাভাবিক থেকে একটু বড় হতে থাকে। মনে হচ্ছে না শরীরের অন্য বডির অর্গানগুলো ঠিক আছে, কিন্তু ওনার মাথাটা স্বাভাবিকের থেকে বড় হতে থাকে। তো কেন এই সমস্যাটা হচ্ছে? প্রথম দিকে বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয় যে তার কোনো জিনের আচর আছে কিনা। কিছু কিছু হুজুর কবিরাজ বলে তার জিনের আচর আছে, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো সমাধান হয় না। সবাই চিন্তা করে যে তার মাথায় তো এমনিতেই আগে থেকে সমস্যা ছিল, পাগল পাগল আর কি, তাহলে আর একটু চিকিৎসা করা দরকার। সাখাওয়াত ভাইয়ের দাদা, উনি একটা সালিশ থেকে ফিরছিলেন। ফিরতে ফিরতে প্রায় রাত 12টা 12:30 আনুমানিক এরকম একটা সময় হয়ে গেছে আর কি। তো তখন তো গ্রামে কারেন্ট আসেনি। উনি ঘরের মধ্যে ঢোকেন, হারিকেন জ্বালান। হারিকেন জ্বালানোর পরে হাত মুখ ধোন। পরিবারের সদস্য তার জন্য খাবার রেডি করে রেখেছিল। খাওয়া দাওয়া করার পর উনি যখন শুতে যাবেন, ওনার আবার কান বাবরি চলছিল। ওরা সব ছিল। প্রতিদিন শুতে যাওয়ার আগে আবার খুব ভালো করে চুল আঁচড়ানো। উনি যখন আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছেন, তখন অদ্ভুত একটা বিষয় তিনি লক্ষ্য করেন। সেটি হচ্ছে যে উনি দেখেন যে উনি চুলের উপর থেকে নিচে আঁচড়াচ্ছেন। যেহেতু ওনার চুল কিছুটা বড় ছিল, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে ঠিক ওনার স্ত্রী একবার যেটি দেখেছিলেন যে চুল উনি নিচ থেকে উপরের দিকে আঁচড়াচ্ছেন, মানে চিরুনি চুলের নিচ থেকে অপর দিক দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি চিন্তা করছেন হয়তোবা রাতের বেলা তিনি ভুল দেখছেন, কিন্তু খেয়াল করেন না, তিনি ঠিকই দেখছেন। তারপরে কি করেন? চুল আঁচড়ানো বন্ধ করে দেন। কিন্তু উনি দেখতে পান আয়নার ভিতরে ঠিক তার মতো অবয়বটি চুল আঁচড়াই যাচ্ছে, ঠিক নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরে। এই দৃশ্য দেখে তিনি খুব ভয় পান। তিনি দৌড়ে গিয়ে ঘরের মধ্যে চলে আসেন। পরিবারের অন্য সদস্যদের ডাকেন, ডেকে বলেন এরকম একটা ঘটনা দেখেছেন। তখন পরিবারের সদস্যরা আয়নার সামনে এসে দেখে যে না, সব কিছুই স্বাভাবিক আছে। আসলে পরিবারের সদস্যরা তাকে বলে যে পাগলের সাথে থাকতে থাকতে তুমিও পাগল হয়ে গেছো। এইভাবে কথা বলে ভর্ৎসনা করে বলে এটা তোমার মনের ভুল। কিন্তু উনি তো জানেন যে আসলে তিনি যেটা দেখেছেন সেটা ভুল দেখেননি। যাই হোক, আরও এক রাতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো তিনি যখন ঘরে ঢোকেন রাতের বেলা, ঢোকার পর হারিকেনের আলোতে দেখতে পান তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। যে স্ত্রীকে তিনি তালাক দেওয়ার কথা বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, অদ্ভুত ব্যাপার, আয়নার মধ্যে তার সেই স্ত্রী এলো কোথা থেকে? কিন্তু তিনি যখন ভালো করে খেয়াল করেন আয়নার দিকে, তিনি দেখেন যে হ্যাঁ, ঠিকই তো দেখেছেন, তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। এবং তাকে দেখার পর সাথে সাথে হঠাৎ করে চুল আঁচড়ানো থামিয়ে দিল। এই দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। এবং সেটা হওয়াই তো স্বাভাবিক। ওর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘরে আসেন, তাকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করেন। জ্ঞান ফেরানোর পর তিনি বলেন যে তার স্ত্রী পাগল না, তার স্ত্রী বা সুস্থ মানুষ, এবং সে এ পর্যন্ত যতগুলো কথা বলেছে সবই ঠিক। অর্থাৎ তার স্ত্রী যা যা বলেছিল সব কথাগুলোই ঠিক। এই আয়নাতেই কোনো সমস্যা রয়েছে। তখন এই বিষয়টি যখন পরিবারের সদস্য জানতে পারে, পরের দিন ভালো মানের হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তখন তারা বলে যে
এই আয়নাটি একটি ভয়ানক আয়না। এই আয়নার মধ্যে সমস্যা রয়েছে, আর যিনি এই আয়নাটি বিক্রি করেছেন তিনি হয়তোবা কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। হয়তোবা নিশ্চিত করে বলেননি এখন সমাধান কি। তারা বলেন এই আয়নাটি ভেঙে ফেললে হবে না, এটাকে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে একদম ছাই করে ফেলতে হবে। যেই কথা সেই কাজ, আয়নাটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হলো আগুন ধরানোর সাথে সাথে আয়নাটি এমনভাবে দাউ দাউ করে জ্বলছিল, মনে হচ্ছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। আর দাউ দাউ করে আগুন জ্বললে কিন্তু খুব একটা কালো ধোঁয়া ওড়ার কথা নয়, কিন্তু এত বেশি পরিমাণে কালো ধোঁয়া উঠছিল, সবাই ভয় পাচ্ছে। এত কালো ধোঁয়া আসলো কোথা থেকে? এ তো রকমের একটা ছোট কাঠের ফ্রেমের আয়নাতে এত কালো ধোঁয়া, মনে হচ্ছে ইট ভাটায়, ঠিক ইট ভাটায় চিনমি দিয়ে যেভাবে কালো ধোঁয়া বের হয়, মনে হচ্ছে এইরকম কালো ধোঁয়া বের হচ্ছে এত বিশাল জায়গা নিয়ে। কিছু সময় পর আয়না পুড়ে কয়লা হয়ে যায়, কাঁচ গলে কিছুটা মুড়িয়ে যায়, তখন সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। তখন ওই হুজুর পরামর্শ দেন যে এবার এই আয়নার এই গুঁড়োগুলোই কাঁচ এবং ছাই হওয়ার অংশ পুরোটা নদীতে ফেলে দাও। তখন এটি নদীতে ফেলে দেওয়া হয়। তারপর সাকওয়াত ভাই তার দাদা শ্বশুর বাড়িতে যান, তার স্ত্রীর কাছে ক্ষমা চান। তার পরিবারের লোকেরাও গিয়েছিল, বলে আসলে এই ঘটনাটি আমরা বুঝতে পারিনি। তখন আবার তার স্ত্রীকে তিনি নিয়ে আসেন। তো এটি ছিল মূল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে হাদিসে রয়েছে রাতের বেলা বিনা প্রয়োজনে আয়না না দেখা। ঘরের মধ্যে যদি আয়না থাকে সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। প্রয়োজনে আয়না দেখতে হয়, না হলে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তো এখন এটা কেন, এটা ঠিক আমার জানা নেই, এটা ব্যাখ্যা আমার কাছে নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ রয়েছে আর এর ব্যাখ্যাও রয়েছে। হয়তোবা আমি এখন আপনাদেরকে বলতে পারছি না, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমি হেলমেট স্পেশালে বলেছিলাম। আর এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় হরিজন সম্প্রদায়ের একজন মানুষের কাছ থেকে। বিনোদপুরে এই হরিজন সম্প্রদায়েরা যেখানে বাস করেন, এই জায়গাটিকে আমরা সুইপার কলোনি বলে থাকি। আর ওই সুইপার কলোনিতে একজন পরিচ্ছন্নতা কর্মী, যার নাম হচ্ছে লিটন দাস, পুরো নাম লিটন কুমার দাস, সবাই তাকে লিটনদা বলে ডাকে আর কি। তো এই লিটনদার কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছি।
লিটনদার একটি ঘটনা ইতিমধ্যে আমরা আপলোড করেছি। সেটি হচ্ছে লিটনদার মাছের ঘটনা। অনেকেরই ঘটনাটি ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি লিটনদার দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর এই ঘটনাটি যখন ঘটেছিল তিনি আমাকে সময়কাল বলেছেন 1985 কিংবা 87, এমন একটি সময়। সেই সময় তিনি ছোট ছিলেন, ওনার বয়স ছিল 8-9 এইরকম আর কি। ওনারা যে কাজটি করতেন সেটি হচ্ছে যে দিনের বেলা ওনারা শুকনো খড়ি কুড়াতেন। ওনাদের মহল্লার আরও 2জন বাচ্চা মিলে ওরা জ্বালানি কাঠ বা খড়ি এইগুলো কুড়ানোর জন্য বের হতেন। শুধু খড়ি না, অনেক সময় গোবরগুলো দিয়ে আমরা যেরকম এক ধরনের কাঠি তৈরি করি না, যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গ্রামে, সেটা দেখা যায় গ্রামে আর কি। তারা এগুলো সংগ্রহ করতেন জ্বালানির কাজের জন্য। প্রতিদিনের মতো তিনি তার সাথে আর একজন ছেলে এবং তারই মহল্লার আর একটা মেয়ে, সে মেয়ের নাম ছিল করল। এই করল দিদি তার প্রতিদিন একই সাথে এই খড়ি বা গোবর কুড়োতে যেতেন। ওই ছেলেটার নাম উনি ভুলে গেছেন, উনি নামটা মনে করতে পারেননি, যার কারণে আমি বলতে পারছি না। তো ওনারা এই খড়ি কুড়োতে চলে যান রাজবাড়ির সেই লো কোশেট কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে। আমি বিভিন্ন সময়ে ভূতফেম, ভূত.com এগুলোতে শেয়ার করেছি এবং এখনও করে যাচ্ছি। তবে মূল যে ঘটনাগুলো অনেকেই আমি প্রচার করে ফেলেছি। এখন যদিও লো কোশেট সম্পর্কে এই ঘটনার তুলনামূলক অনেক কম পাই, কিন্তু অনেক ভয়ানক ঘটনা ইতিমধ্যেই আমি শেয়ার করেছি। আর লো কোশেটের যে মুসলিম কবরস্থান রয়েছে সেখানে কবর ছোট হয়ে আসার ঘটনা তো আপনারা ইতিমধ্যে শুনেছেনই। যে রেজাল্ট কাকার কথা ঘটেছিল তার সঙ্গে, আর ওখানে দুটো কবরস্থান রয়েছে। এক হচ্ছে মুসলিম কবরস্থান আর একটা হচ্ছে ওই দাস সম্প্রদায়ের কবরস্থান। স্থানীয় ভাষায় তাদেরকে হরিদাস বা রবিদাস বলা হয়। তো ওই দাস সম্প্রদায়ের লোকেরা সাধারণত লাশ দাফন করে না, তারা মাটি দেয় বা কবর দেয়। তো ওনাদের যেখানে কবর দেওয়া হয় এই জায়গা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সুইসাইডের লাশ দেখা দিয়েছে, সুইসাইড করেছে এরকম, কিন্তু কোনো কারণে তার পরিবারের লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে বা ক্রস ফায়ারের লাশ পরিবার লাশ নিতে আসেনি বা বেওয়ারিশ লাশ, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন একটা ধরনের লাশগুলো এইখানেই কবর দেওয়া হতো লো কোশেটের এই জায়গাতে, এই কবরস্থানে। কিন্তু পরবর্তীতে দাস সম্প্রদায়ের লোকেরা অভিযোগ তোলে, আপত্তি তোলে স্থানীয় প্রশাসনের কাছে যে তারা তাদের এই পবিত্র কবরস্থান এইভাবে এই ধরনের লাশগুলোকে নিয়ে দাফন করা হচ্ছে, এটা তাদের কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে। তো তাদের এই বিষয়টি আমলে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন তারা এরপর থেকে এই ধরনের লাশগুলো এখানে কবর দেওয়া বন্ধ করে দেয়। আপাতত আমার জানা মতে এখন আর এই লাশগুলো ওইখানে কবরস্থ করা হয় না। আর লো কোশেটের এই জায়গা যেটা, এই যে দুই পাশে যে কবরস্থান এবং তৎসংলগ্ন কিছু এলাকা, সেখানে তো অনেক ভয় রয়েছে। কারণ আপনি যদি রাজবাড়িতে যান, রাজবাড়িতে যাওয়ার পর আপনারা রাজবাড়ির যে সবচেয়ে বড় বধ্যভূমিটা দেখতে পাবেন,
সেটি কিন্তু এই লোকোশরেই। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে হত্যা করা হয়েছিল, তাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছিল। এখনও লোকোশরে বিভিন্ন জায়গায় যদি গভীর করে মাটি খোঁড়া হয় তখন মানুষের বিভিন্ন হাড়গোড় বেরিয়ে আসে। এই কারণেই এই জায়গাতে বধ্যভূমি করে রাখা হয়েছে। আর এই কারণেই এই জায়গাটা হন্টেড, দিনের বেলাও হন্টেড, রাতের বেলাও হন্টেড। তবে হ্যাঁ, একটা কথা, সেটি হচ্ছে যে এখন আশেপাশে বেশ জনবসতি গড়ে উঠেছে। আর এই জায়গাটি মূলত রেলওয়ে সম্পত্তি। তো এই জনবসতি গড়ে উঠলেও সেখানে আসলে বৈধভাবে নয়, কিন্তু তারপরও মানুষ সেখানে থাকে, যার কারণে এখন তুলনামূলক ভয়ের ঘটনা কমই ঘটে। যাই হোক, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। এখন একটু বর্ণনা দেওয়ার জন্যই ওই জায়গাটা সম্পর্কে কিছু বর্ণনা না দিলে সেটার ভয়াবহতা সম্পর্কে আসলে বোঝা কঠিন। যার কারণে আমিও আবার যারা আমাদের নতুন শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে ওই ঘটনা, ওই জায়গা সম্পর্কে একটু বর্ণনা করলাম। তো লিটনদার সাথে আরও দুজন, তার এক ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধু। মেয়ে বন্ধুর নাম করল। তাকে নিয়ে তারা বের হয়েছেন বিভিন্ন জায়গাতে এই শুকনো ডাল, তারপরে বিভিন্ন গোবর, এগুলো কুড়োতে কুড়োতে তারা চলে এসেছে লোকোশরের সেই জায়গাটায়, যে জায়গাটাতে সেই ভয়ানক কবরগুলো রয়েছে। এখন এখানে আসার পর কি হয় যে লিটনদা এবং লিটনদার সাথে যে আর একটা ছেলে বন্ধু ছিল, ওনারা আবার এই শুকনো ডাল কুড়োতে কুড়োতে কিছুটা এগিয়ে গিয়েছেন। আর করল নামের যে মেয়েটি, সে কিছুটা পেছন দিকে পড়ে গেছে। আর কিছুটা এগিয়ে যাওয়ার পর পেছন দিকে তাকিয়ে দেখে করল তার পা মনে হচ্ছে মাটিতে কিছুটা দেবে গেছে। সে টেনে বের করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তখন তারা সামনে থেকে বলছে, করল, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তখন করল পেছন থেকে বলছে, লিটন, আমার কাছে আমি পা বের করতে পারছি না। তারা দুজন চিন্তা করে, কিরে, কি হলো, পা বের করতে পারছিস না মানে? তখন তারা কাছে যায়। কাছে যাওয়ার পরে দেখে যে এই করল দিদির পা গর্তে ঢুকে গেছে। এখন তারা চিন্তা করে, তাহলে একটা কাজ করি, আমরা দুজনে টেনে ধরি, তোর পাটা বের করে নিয়ে আসি একবারে। তখন ওনারা দুজনে পা ধরে টেনে বের করার চেষ্টা করে। তো জাস্ট পায়ের গোড়ালি থেকে 1-2 ইঞ্চি উপর পর্যন্ত একটা গর্তের মধ্যে পা চলে গেছে। কিন্তু যখনই ওই দুজন হাত লাগিয়েছে তার পা টেনে বের করার জন্য, তখন ওনাদের সামনেই ওই মাটির ভেতর থেকে কিছু একটা হ্যাঁচকা টান, আর হাঁটু থেকেও আরও একটা উপর প্রায় রান পর্যন্ত এক টানে ভেতরে নিয়ে গেল করলকে। আর এরকম হ্যাঁচকা টানের কারণে ওনার কোমরে মারাত্মক ব্যথা লাগে। এটা স্বাভাবিক লাগারই কথা। উনি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন, কান্নাকাটি করতে থাকেন, আর বলতেছেন যে কিছু একটা আমার পা টেনে ধরে নিয়ে যাচ্ছে নিচের দিকে, আর মানুষের হাতের মতো আমার নিচে আমার পায়ে গোড়ালি শক্ত করে ধরেছে, নিচের দিকে টানছে। এদিকে লিটনদা এবং তার সাথে থাকা বন্ধু এবং এই করল দিদি তারা চিৎকার করে মানুষকে ডাকাডাকি করছে। তখন কান্নাকাটি করে করল অস্থির, আর তারা ডাকাডাকি করারও শক্তি নেই, সে শুধু চিৎকার করে কান্নাকাটি করছে। এদিকে লিটনদা এবং তার বন্ধু আশেপাশের মানুষদেরকে ডাকাডাকির চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, এখানে যে জনবসতিগুলো গড়ে উঠেছে তখন কিন্তু এরকম জনবসতি ছিল না, তখন ছিল অনেক দূরে দূরে।
তারা চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না। এদিকে মনে হচ্ছে যে করল দিদিকে কে যেন আস্তে আস্তে ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে টান থেকে আস্তে আস্তে ওনার এক পায়ের ঠিক কোমরের কাছে যতটুকু আছে প্রায় ততটুকু পর্যন্ত চলে গেছে ভেতরে, গর্তের ভেতরে। এটা কিন্তু দিনের বেলার ঘটনা। তখন যে সময়টাতে ওনারা গিয়েছিলেন, দুজন আমাকে বলেছেন সময়টা ছিল 12:30টার পর। এমন একটা সময় দুপুর 12:30টার পরে এরকম চিৎকার করতে করতে হঠাৎ করে এই লো কোশেডের যে মসজিদটি রয়েছে, এই মসজিদ লো কোশেডের ওই কবরস্থানের পাশে একটা মসজিদ এবং বেশ পুরনো একটা মসজিদ। ওই মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। আর যখনই আজানের শব্দ ভেসে আসে তখন মাটির নিচে থাকা সেই জিনিসটি ওই পা শক্ত করে ধরে রেখেছে, সেই পাটি ভেসে ছেড়ে দেয়। তখন আর করল দিদিকে ওই গর্ত থেকে পা বের করতে সবাই সক্ষম হয়। যখন তাকে বের করেছে ওখান থেকে, তার শরীরে হাঁটার মতো কোনো শক্তি ছিল না, এত জোরে হ্যাঁচকা টান দিয়েছিল। তার শরীরে কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছিল, তার শরীরে বিভিন্ন স্থানে রগের টান লেগেছিল, যার কারণে তিনি খুব মারাত্মকভাবে ব্যথা পেয়েছিলেন। অদ্ভুত একটা ব্যাপার হলো, ওনার শরীরের যতটুকু অংশ মাটির নিচে গিয়েছিল সেই অংশটুকু একদম তাজা রক্ত লেগে আছে, রক্ত টকবক করছে, এইরকম তাজা রক্ত। তখন ওনারা এই দৃশ্য থেকে ভয় পান। এই কারণে ভয় পান, বিশেষ করে লিটন দা যে হাই হাই ওরকম একটা কেটে গেছে, তখন ওই পাশে একটা ডোবা রয়েছে, সেখানে সেই ডোবায় পানি ছিল, সেখানে করল দিদি দুইজন মিলে কাঁধের উপর ভর করে নিয়ে যান। যাওয়ার পরে যখন তারা তার পা দুটো ধুয়ে দেন, অদ্ভুত ব্যাপার হলো ওনার পায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, কিচ্ছু হয়নি পায়ে। কিন্তু ওনার পায়ের গোড়ালির কাছে মানুষের আঙ্গুল, 5 আঙ্গুল হাতের স্পষ্ট ছাপ। আমাদের শরীরে যদি দড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হয়, শক্ত করে কিছু সময় পেঁচিয়ে রাখার পর যদি সেটি খুলে দেওয়া হয়, তখন যেমন দাগ থাকে, ঠিক সেরকমভাবে 5টি আঙ্গুল ওই পাটি চেপে ধরে রেখেছিল, এই রকম দাগ রয়েছে। করল দিদি ওনাকে উদ্ধার করে আবার তারা যথারীতি বাড়িতে নিয়ে যান। বাড়ির সকলের কাছে বিষয়টি খুলে বলেন। তখন সবাই আবার ওই কবরস্থানের কাছে আসেন। আসার পরে বলেন যে এটা তো কোনো গর্ত না, এটা তো একটা কবর ছিল। ওখানে ছোট্ট একটা গর্তের মতো ছিল, যেটা কল্যাণী দেখেছিল। বলে আমি একটা ছোট্ট গর্ত দেখেছিলাম, কবরের ওপর সামনে গাছের ডাল, শুকনো ডাল পড়েছিল, একটা ডাল পড়েছিল। তখন দিদি মনে হয় ডালটা নিতে যান, আর তখনই হতে গিয়েছে, যখনই নিতে গিয়েছে তখনই গর্তের মধ্যে ওনার পা পড়ে গেছে। ছোট মানুষ ছিলেন, পাও ছোট ছিল আর গর্তটাও ছিল ছোট, কিন্তু পাটা কেন ওর ভিতরে ঢুকে গিয়েছিল সেটা বলতে পারেন না। তখন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।